সম্ভাবনা থাকলেও পিছিয়ে উত্তরের পর্যটন খাত। রাজবাড়ী প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে গড়ে উঠতে পারে সমৃদ্ধ শিল্প। পরিকল্পনার অভাবকে দুষছেন সচেতন নাগরিকরা। বর্ষার শুরুতেই ভাঙন আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। কুড়িগ্রামে 2 মাসে ভিটে মাটি হারা 300 পরিবার। হুমকিতে সরকারি বেসরকারি স্থাপনা সহ ফসলি জমি। স্থাপনের 6 মাসেই নষ্ট নীলফামারীর 3000 সড়ক বাতি। নজরদারি না থাকায় হচ্ছে চুরি, অন্ধকারেই চলতে হচ্ছে বাসিন্দাদের। এবং চেয়ারম্যান মেম্বার সবাই মামলার আসামি। জনপ্রতিনিধি শূন্য পঞ্চগড়ের ঝলাই শালশিরি ইউনিয়ন পরিষদ। প্রশাসনিক কাজে স্থবিরতা, শিগগিরই সমাধানের আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। বিপুল সম্ভাবনা থাকার পরও পরিকল্পনার অভাবে পিছিয়ে আছে রংপুর অঞ্চলের পর্যটন খাত। অথচ এ অঞ্চলের শতাধিক রাজবাড়ি, নদী, খালবিল আর প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে উঠতে পারে সমৃদ্ধ পর্যটন শিল্প। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। একসময়ের গৌরবময় ইতিহাসের সাক্ষী টেকুমেরি জমিদার বাড়ি এখন ডুবে আছে অন্ধকারে। বছরের পর বছর সংস্কারের অভাবে টিকে আছে কিছু ধ্বংসাবশেষ। অথচ এ বাড়ি থেকেই সূচনা হয়েছিল ঐতিহাসিক প্রজা বিদ্রোহের। 1879 সালে নির্মিত তাজহাট জমিদার বাড়ি রংপুর বিভাগের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। তবে বিভাগের শতাধিক জমিদার বাড়ি, এমনকি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পৈতৃক বাস্তভিটাও অনেকটাই অবহেলিত। ভিতরে হচ্ছে যে মানুষ বসবে, যে চা পানি খাবে, যে রিসোর্ট, হোটেল এগুলো লাগবে, এগুলো নাই। এগুলো হলে আমাদের দূর থেকে যারা দেখতে আসে তাদের জন্য আরো সুবিধা হয়। দেখার জন্য আমাদের দেশে কিন্তু অনেক কিছু আছে, আমাদের বাইরে যাওয়ার দরকার নাই। কিন্তু একমাত্র এই রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই কিন্তু আমাদের হয়তোবা আমরা দেখতে পাইতেছি না বিষয়টা। রংপুর বিভাগের বুক চিরে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনেশ্বরী আর করতোয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধারই নয়, বরং হতে পারে রিভার ট্যুরিজমের সম্ভাবনাময় ক্ষেত্র। সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের পরিকল্পনা এবং এখানকার উদ্যোক্তাদের আগ্রহ সব মিলে আমরা কিন্তু উত্তরাঞ্চলে একটা সম্ভাবনার চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। তবে বিভাগীয় কমিশনার জানিয়েছেন, এরই মধ্যে এই অঞ্চলের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জেলা প্রশাসনকে আমাদের নির্দেশনা দেওয়া আছে, তারা ঐতিহ্যগতভাবে যে সমস্ত স্থাপনাগুলো আছে সেগুলো সংস্কার এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবস্থা নিতে, যার মাধ্যমে আমরা দেশবাসী তথা বিশ্ববাসীকে এই পর্যটন কেন্দ্রিক আকর্ষণ যেন আমরা করতে পারি। রংপুর বিভাগের ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতিকে ঘিরে পর্যটনের যে বিপুল সম্ভাবনা রয়েছে, যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে তা হয়ে উঠতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম শক্তি, বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এই মুহূর্তে দিনাজপুর রাজবাড়িতে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, আর নীলফামারীর সৈয়দপুরে আছেন শাকির হোসেন বাদল। শুরুতেই যাচ্ছি দুলালের কাছে। দুলাল, সাহিত্য সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত দিনাজপুরের ইতিহাস কিন্তু অত্যন্ত সুপ্রাচীন এবং সমৃদ্ধ। এইখানে প্রত্নতাত্ত্বিক ভাণ্ডার থাকলেও এখানে সঠিক পরিকল্পনার অভাবে গড়ে ওঠেনি পর্যটন শিল্প। দিনাজপুর রাজবাড়িতে আমরা রয়েছি, এটা অত্যন্ত অবহেলিত এবং অরক্ষিত একটি রাজবাড়ি। এছাড়া এখানে দিনাজপুরে রয়েছে ইট পাথর আর পোড়ামাটির তৈরি অষ্টাদশ শতাব্দীর ঐতিহাসিক কান্তজি মন্দির রয়েছে, নয়াবাদ মসজিদে সুরা মসজিদ, সীতারকট এবং বিনোদনের জন্য রয়েছে এখানে আপনার স্বপ্নপুরী এবং রামসাগরের চেহেলগাজী মাজার। কান্তজি মন্দিরকে ঘিরে পর্যটন শিল্প, অর্থাৎ আপনার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, প্রত্নতাত্ত্বিক বিভাগ কিন্তু কান্তজি মন্দিরকে পর্যটনের আওতায় নিয়ে এসে এখানে তারা পর্যটন মডেল এবং জাদুঘর করলেও এখানে সে রক্ষণাবেক্ষণ এবং যারা বিদেশি পর্যটক এবং দেশি পর্যটক যারা এখানে
আসেন তারা কিন্তু আবাসন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নাজুক হওয়ার কারণে সেভাবে আকৃষ্ট করতে পারেনি। পাশাপাশি প্রত্নতত্ত্ব বিভাগ কান্তজি মন্দিরকে রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় করেছেন, এখন পর্যন্ত পোড়ামাটি এগুলোর পোড়ামাটির বা টেরাকোটার ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। দিনে দিনে এটা কিন্তু ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। এই যে রাজবাড়ি, এই রাজবাড়ির অবস্থা কিন্তু একই। এখানে সঠিক রক্ষণাবেক্ষণ না করার কারণে রাজবাড়িটা একটা ভঙ্গুর অবস্থার মধ্যে পড়েছে। এখানে যারা পর্যটক যারা আসেন অনেকে মুখ ফিরিয়ে চলে যান। পাশাপাশি আপনার সীতারকট এবং আপনার সুরাম মসজিদ, নয়াবাদ মসজিদ, এই প্রত্নতাত্ত্বিককে ঘিরে এইখানে পর্যটন যারা দায়িত্বে রয়েছেন বা প্রত্নতাত্ত্বিক বিভাগ সেভাবে কোনো পরিকল্পনা না করার কারণে দিনাজপুরে কিন্তু আপনার সম্ভাবনা থাকলেও সেভাবে এখনও পর্যটন শিল্পের কিন্তু কোনো কিছু এখানে গড়ে ওঠেনি। এই কারণে বঞ্চিত হচ্ছে এই এলাকার মানুষ। বিশেষ করে আপনার এটি কি আর্থিক বা অর্থকরী হিসাবে দিনাজপুরে এই পর্যটন শিল্প এখানে গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্নতাত্ত্বিক বিভাগ বা সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো আপনার উদ্যোগ না নেওয়া হয়নি। তো এখানকার যারা জেলা প্রশাসন যারা আছেন, যারা এখানকার ট্রাস্টি বোর্ডের মেম্বার, তারা কিন্তু বলছেন যে প্রত্নতাত্ত্বিক বিভাগ কান্তজি মন্দিরে আপনার প্রায় 40 কোটি টাকা ব্যয়ে আপনার উন্নয়ন করেছে এবং এ পর্যন্ত কিন্তু উন্নয়ন হলো সেখানে এখনও কিন্তু নাজুক অবস্থা বিরাজ করছে। পরবর্তী আপনার নীলফামারীতে রয়েছেন আমাদের সহকর্মী শাকের হোসেন বাদল, তার কাছে যাচ্ছি। পর্যটন শহর হিসাবে গড়ে ওঠার সকল রকম সম্ভাবনা নীলফামারী জেলায় থাকলেও বিভিন্ন নানা সমস্যার কারণে এটি সম্ভব হচ্ছে না। নীলফামারীতে অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যেগুলির মধ্যে অন্যতম হচ্ছে সৈয়দপুরের এই চিনি মসজিদটি। আপনারা দেখছেন যে এটি 1863 সালে প্রতিষ্ঠিত হয় এবং সে সময় চীনামাটির টুকরো দিয়ে চীনামাটির পাথরের টুকরো দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এখানকার শিল্পশৈলী দেখলে মানুষকে আকৃষ্ট করে। এছাড়া এখানে রয়েছে নীল সাগর, যেটি এক সময় বিন্না দিঘি নামে পরিচিত ছিল। এই নীল সাগর প্রায় 53 একর জমির উপর বিভিন্ন রকমের গাছগাছালি সবুজে ঘেরা প্রায় 33 একর জমির উপর বিশাল দিঘি। এই দিঘিতে প্রতি বছরই এখানে শীতের সময় বিভিন্ন জায়গা থেকে পাখিরা আসে। তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন প্রায় 150-200 বছরের পুরাতন বিভিন্ন গির্জা। তারপরে এখানে রয়েছে দেশের প্রধান রেলওয়ে কারখানা, তারপরে সবচেয়ে বড় বাংলাদেশের বৃহৎ তিস্তা ব্যারেজ প্রকল্প। এই সমস্তই কে ঘিরে নীলফামারীতে কিন্তু খুব সহজেই শিল্প পর্যটন কেন্দ্র হিসাবে এটি গড়ে তোলা সম্ভব, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন নানা অসুবিধার কারণে এটি কিন্তু সম্ভব হচ্ছে না। যেমন ধরেন নীলফামারী নীলসাগর, সেখানে প্রচুর সম্ভাবনা আছে, কিন্তু এখানে থাকার অভাব, নিরাপত্তার অভাব, বিভিন্ন কারণে কিন্তু নীলফামারীতে যে পরিমাণে পর্যটন শিল্প এগিয়ে যাওয়ার কথা সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। এই ছিল আমার কাছে নীলফামারীর পর্যটন শিল্প নিয়ে সর্বশেষ। নীলফামারী থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাদল এবং তার আগে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী দুলাল। উত্তরাঞ্চলের পর্যটন খাত নিয়ে আলোচনার জন্য রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাদ, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা যেমন শুনছিলাম, উত্তরাঞ্চলে যেমন অসংখ্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে, একই সাথে এখানকার প্রাণ প্রকৃতি, এখানকার অসংখ্য যে নদী রয়েছে, বিশেষ করে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, এই নদীগুলোকে কাজে লাগিয়েও কিন্তু রিভার ট্যুরিজমের যে সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে। তবে দীর্ঘ সময় পরিকল্পিত উদ্যোগের অভাবে রংপুর অঞ্চলের যে পর্যটন খাত সেটিকে কিন্তু এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। আজকে আমরা আলোচনা করব রংপুর অঞ্চলে পর্যটন খাতের সম্ভাবনা কেমন এবং সেটিকে আসলে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া
নেওয়া যেতে পারে। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আমাদের এই অঞ্চলে প্রচুর ঐতিহাসিক নিদর্শন রয়েছে, বেগম রোকেয়ার স্মৃতিচিহ্ন রয়েছে এবং প্রায় শতাধিক রাজবাড়ি রয়েছে এবং নদী নালা খালবিলও রয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে আসলে পর্যটনের সম্ভাবনা কেমন আমাদের উত্তরাঞ্চলে? দেখুন, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করবার জন্য। বাংলাদেশের সামগ্রিকভাবে যদি বলি তাহলে সমগ্র বাংলাদেশে কিন্তু পর্যটন খাতে এক বিশাল সম্ভাবনা আছে এবং বিশ্ব কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ব এগিয়ে চলেছে। আমরা দেখছি মালদ্বীপের কথা বলি, মালদ্বীপের কিন্তু তাদের জিডিপির 30% কিন্তু শুধু পর্যটন খাত থেকে আসে এবং বিশ্ব অর্থনীতির কথা যদি বলি, বিশ্ব অর্থনীতিতে প্রায় 10% কাছাকাছি কিন্তু শুধু পর্যটন খাত থেকে আয় হয় বিশ্ব অর্থনীতিতে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের কিন্তু এই কন্ট্রিবিউশনটা মাত্র 3% এবং কোনো কোনো হিসেব তার চেয়ে আর একটু কম। ফলে এই জায়গায় কিন্তু আমাদের এই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাতে পারছি না। আপনি যদি আজকে একটু দেখবার চেষ্টা করেন যে এই রংপুর অঞ্চলের প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো, সেগুলো আমাদের ইতিহাস ঐতিহ্য এবং একই সাথে আমাদের কৃত্রিম যে জায়গাগুলো তৈরি হচ্ছে, ভ্রমণের জায়গাগুলো তৈরি হচ্ছে, সবগুলো মিলিয়ে কিন্তু এই জায়গাগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের অর্থনীতিকে এবং আঞ্চলিক যে কর্মসংস্থানের কথা আমরা সময় বলি, সেই আঞ্চলিক কর্মসংস্থান সৃষ্টিতে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে আমার কাছে মনে হয়। এবং সেই জায়গায় যদি আমরা বলি আমাদের যে নদী কেন্দ্রিক, তিস্তা কেন্দ্রিক যে অববাহিকা, সেই জায়গায় তিস্তার যে সৌন্দর্যগুলো আছে বা বর্ষায় সৌন্দর্য, অন্য সময় যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেই সৌন্দর্যের কথা বলি, আমাদের যে রাজবাড়িগুলো আছে সেটার কথা বলি, আমাদের যে বিভিন্ন রকম কৃত্রিম যে আমাদের যে ভ্রমণ কেন্দ্রগুলো আছে সেই জায়গাগুলোর কথা বলি, এগুলো কিন্তু সবটাই আমাদের জন্য খুব বড় অর্থনৈতিক সুখবর বয়ে আনতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। কিন্তু সেই জায়গায় এই সম্ভাবনার জায়গাটা আমরা খুব বেশি কাজে লাগাতে পারছি না নানাবিধ কারণে। একটা জায়গা আজকে দিয়ে আমি চিলমারির কথা বলি, চিলমারিতে যে একজন মানুষ থাকবে কোথায়, তার থাকবার জন্য জায়গাটা দরকার এবং সেই জায়গায় আমার খুব বড় একটি প্রস্তাবনাটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে বাংলাদেশের এই প্রান্তিক পর্যায়গুলোতে যতক্ষণ পর্যন্ত যখন আবাসিক একটি বিষয় আপনার কাছে জানবার, আমরা যদি রংপুর বিভাগের কথাই বলি, এখানে নীলফামারী, নীলসাগর, রামসাগর, দিনাজপুরের গুটি কয়েক জায়গা ছাড়া বাকি জায়গাগুলো দীর্ঘ সময়ও কেন আসলে সরকারি সংরক্ষণের আওতায় কিংবা উদ্যোগ নেওয়া সম্ভব হলো না? দেখুন, আমাদের সরকারি পর্যটন খাতকে যে একটি বড় খাত হিসেবে দেখা যেতে পারে, সেই জায়গায় আমাদের আসলে মনস্তাত্ত্বিকভাবে অনেকটা পিছিয়ে আছি। এই খাতটাকে আমরা বড় করে দেখবার ক্ষেত্রে আমাদের এক ধরনের পিছপা আছে এবং যেমনটা আমি আপনাকে বলছিলাম যে সরকারি উদ্যোগের পাশাপাশি যদি আমরা বেসরকারি খাতের কথা বলি এবং ব্যক্তি উদ্যোগের কথা বলি, আজকে চিলমারির কথা যেটি বলছিলাম, সেই চিলমারিতে যদি অনেকগুলো প্রতিটা বাড়ি যদি একটা করে রিসোর্ট হয়ে ওঠে, প্রতিটা বাড়ি যেটা ভারতের অনেক জায়গাতে আছে, আমরা বাড়িগুলোকে তখন ব্যক্তি যে আবাস স্থলগুলো আছে সেগুলো তাদের একটা দুটো করে আলাদা করে রুম তারা কিন্তু পর্যটকদের জন্য ভাড়া দেয়। আমাদের এই নদী অববাহিকা যে জায়গাগুলো আছে, আমাদের যে এই যে পর্যটন কেন্দ্রগুলো আছে, তার পাশেও যদি আমাদের এই ব্যক্তি উদ্যোগে প্রতিটি বাড়ি যদি একটি করে হোটেল হয়ে ওঠে তাহলে কিন্তু একই সাথে ওই পরিবারের কিছু আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ আছে এবং দ্বিতীয়ত আরো একটি বড় সুযোগ তৈরি হবে, এই অঞ্চলের যে কর্মসংস্থান সেটি বাড়বে এবং আমাদের যে আঞ্চলিক অর্থনীতি সেটি কিন্তু সমৃদ্ধ হবে। আমরা আরেকটা বিষয় দেখছি যে ব্যক্তি উদ্যোগে যে পর্যটন খাতগুলো গড়ে উঠেছে রংপুর, দিনাজপুর এবং পুরো বিভাগ জুড়ে, সেগুলো কিন্তু লাভজনক রয়েছে, লাভজনক অবস্থা রয়েছে, কিন্তু সরকারি উদ্যোগে এত সম্ভাবনা থাকার পরও আসলে কাজে লাগানো যাচ্ছে না। আসলে ছোট করে বলবেন কি ধরনের উদ্যোগ আমাদেরকে নিতে হবে এই মুহূর্তে? দেখুন, বেসরকারি উদ্যোগে যে পর্যটন কেন্দ্রগুলো তৈরি হয়েছে সেগুলোতে কিন্তু একেবারে গরিবদের মানে নিম্ন শ্রেণীর মানুষদের জন্য সেটা কিন্তু একেবারে তারা ব্যবহার করতে পারে না, খুব ব্যয়বহুল। ফলে আমরা যখন সরকারি উদ্যোগে আমাদের যে ভ্রমণ কেন্দ্রগুলো আছে সেই জায়গাগুলোকে যখন আমরা ব্যবহার উপযোগী করে তুলতে না পারবো, আমরা যখন নিরাপদ করতে না পারবো, আমাদের এই অঞ্চলে যখন পর্যটকদের একটু অভয়ারণ্য তৈরি করতে না পারবো, তখন কিন্তু এই খাতগুলো তখন বেসরকারি খাতের উপরে চাপটা হবে। মানুষ আসলে বেড়াবে। আমাদের জাতীয় পর্যটকের কথা বলি, আমাদের স্থানীয় পর্যটকের কথা বলি, আমাদের আন্তর্জাতিক পর্যটকের কথা বলি, তারা কিন্তু প্রত্যেকেই ভ্রমণ পিপাসু। মানুষ কিন্তু এখন ভ্রমণে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে। আপনি বলছেন যে সরকারি পৃষ্ঠপোষকতার বিকল্প নেই। নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা আলোচনা করছিলাম উত্তরাঞ্চলের পর্যটন খাতকে সমৃদ্ধ করবার ক্ষেত্রে কি কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে এবং উদ্যোগ নেওয়া হলে এই অঞ্চলের অর্থনীতিতে আসলে সেটি কেমন প্রভাব ফেলবে। সবকিছু মিলে আজকে আলোচনায় এই ছিল আমার কাছে। অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। বর্ষা শুরু হয় কুড়িগ্রামে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষদের। এরই মধ্যে গত 2 মাসে ভাঙনের কবলে ভিটে মাটি হারিয়েছে অন্তত 3 শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা ও ফসলি জমি। অবশ্য বর্ষার ভাঙন মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বাদশাহ সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। নদীর পানি বাড়ে আর সেই সঙ্গে বাড়ে আতঙ্ক, ভাঙছে অরক্ষিত নদীর পাড়। তাই আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন অনেক বাসিন্দা। প্রতিবছর বর্ষা আসলেই ভাঙন তীব্র হয়ে ওঠে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের দুই পাড়। ভাঙন শুরু হলে ঘরবাড়ি সরানোর সময়টুকু পান না নদী পাড়ে মানুষ। তাই এবার একটু আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন নদ নদীর তীরে থাকা বাসিন্দারা। শহ বাড়ি ঘর দুয়ার নদীর মাঝে বিলীন হয়ে গেছে, এখনো নদী ভাঙতেছে। এই বয়সে 16 বার বাড়ি ভাঙলে আমার জীবনে কি থাকে? যতগুলো জমা জমি ভাঙি গেছে, আমি নিশ্চয় পড়ে আছি, আবাদ করে খেতে পারি না। নদীর কাজ হয় না এখানে, আমরা বাড়ি ভাঙতে ভাঙতে নিঃস্ব হয়ে গেলাম। এদিকে নদ নদীর ভাঙন কবলিত 20টি পয়েন্টের মধ্যে 14টি পয়েন্টে জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরোধের কাজ চলমান রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। জিওব্যাগ দ্বারা এই ইমার্জেন্সি ভিত্তিতে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হচ্ছে। এর বাইরেও যেসব জায়গায় ভাঙন রয়েছে আমরা সেগুলো যাচাই বাছাই করছি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের দুই পাড়ের দৈর্ঘ্য 350 কিলোমিটারের বেশি। এর মধ্যে অরক্ষিত পাড় রয়েছে 300 কিলোমিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। হুমকিতে বসতবাড়ি, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। এই মুহূর্তে জেলার ফুলছড়িতে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, বর্ষার শুরুতে কিন্তু আমরা দেখছি যে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় ব্রহ্মপুত্র নদে ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে ফুলছড়ি এবং সাঘাটা উপজেলায় কিন্তু এই ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। আমি আছি ফুলছড়ি উপজেলার গজারি ইউনিয়নে। আমি যদি দেখাতে চাই যে এই এলাকাটিতে কিন্তু আকস্মিক যে ভাঙন, এই ভাঙনে প্রায় 3টি গুচ্ছগ্রাম কিন্তু ভাঙন কবলের মুখে পড়েছে। এখানকার মানুষ আতঙ্কে দিন কাটছে। বসত বাড়ি, পাশাপাশি এখানে যে আবাদি জমি, অনেক একরের পর একর জমি কিন্তু ভাঙনের মুখে পড়েছে। পাশাপাশি 3টি আশ্রয়ন প্রকল্পের প্রায় 1000-এর অধিক পরিবার কিন্তু তারা ভাঙন আতঙ্কের মধ্যে পড়েছে। প্রতিদিনই কিন্তু এখানকার যে নতুন নতুন আবাদি জমি, বসত বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হচ্ছে। পাশাপাশি গাইবান্ধার যে ফুলছড়ি উপজেলার আরেকটি ইউনিয়ন আছে উড়িয়া, এই ইউনিয়নের কিন্তু কয়েক কিলোমিটার এলাকা কিন্তু নদী ভাঙনের কবলে পড়েছে। সেখানকার আমরা দেখেছি যে 6টি প্রাথমিক বিদ্যালয় সহ কিন্তু বিভিন্ন স্থাপনা নদী ভাঙনের মুখে পড়েছে। পাশাপাশি সুন্দরগঞ্জ উপজেলার প্রায় 2 কিলোমিটার এলাকা পুটিমারি গ্রাম, সেই গ্রামের 2 কিলোমিটার এলাকা নদী ভাঙনের কবলে পড়েছে। সব মিলে যদি বলি যে গাইবান্ধার প্রায় 20টির অধিক পয়েন্টে কিন্তু এই মুহূর্তে নদী ভাঙন চলছে। বর্ষার শুরুতেই কিন্তু এই নদী ভাঙনটি তীব্র আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমি কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন যে 20 থেকে 25টি পয়েন্টে তাদের নদী ভাঙন চলছে। যে ভাঙন মোকাবেলার জন্য কিন্তু ইতিমধ্যে তারা পানি সম্পদ মন্ত্রণালয়ে কথা বলেছেন, কিন্তু আর্থিক বরাদ্দ না থাকার কারণে কিন্তু এই এলাকাগুলিতে কাজ করা সম্ভব হচ্ছে না বলে তারা জানিয়েছেন। তারপরেও তারা যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন দ্রুত জিও ব্যাগ ফেলে এই ভাঙন কবলিত এলাকাগুলো রক্ষায় কিভাবে কাজ করা যায় সে লক্ষ্যে তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলে দ্রুত তারা কাজ করবেন বলে তারা আশ্বস্ত করেছেন। এই গজারি ইউনিয়নের লোকজন কিন্তু বলছেন যে দ্রুত এই এলাকাটি যদি ভাঙন মোকাবেলায় জরুরি পদক্ষেপ না নেওয়া যায় তাহলে এই এলাকার কিন্তু 1000-এর অধিক পরিবার কিন্তু ইতিমধ্যে গৃহহীন হয়ে পড়বেন। যে কারণে তারা যেটি চাচ্ছেন যে দ্রুত ভাঙন মোকাবেলায় স্থায়ী প্রতিরোধ দেরিতে হলেও তারা যেটি চাচ্ছেন যে অন্তত জিও ব্যাগ ফেলে আপাতত যে ভাঙন, সেই ভাঙন মোকাবেলায় যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য এলাকার, বিশেষ করে যদি উড়িয়া ইউনিয়নের কথা বলি, সেই এলাকাটিও কিন্তু খুব নাজুক অবস্থার মধ্যে রয়েছে। তারা যেটি পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার নাকি ধর্ণা দিয়েছেন বলে তারা অভিযোগ করেছেন, তারপরেও সেই এলাকাগুলিতে ভাঙন মোকাবেলায় কোনো কাজ এখন পর্যন্ত শুরু করা হয়নি। সব মিলে বলি যে গাইবান্ধার ভাঙন কবলিত এলাকার লোকজন তারা দ্রুত এই এলাকাগুলিতে ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই ছিল গাইবান্ধার নদী ভাঙনের সর্বশেষ খবর। গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিপ্লব। নীলফামারীতে গ্রামের রাস্তা ও হাট বাজারে সোলার স্ট্রিট লাইটের খুঁটির দেখা মিললেও একটিতেও নেই বাতি।
2019-20 অর্থ বছরে নীলফামারীর 6টি উপজেলার প্রতিটি ইউনিয়নে 50টি করে স্থাপন করা হয়েছিল সোলার লাইট, তবে রক্ষণাবেক্ষণের অভাবে 6 মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। ঝুঁকি নিয়ে অন্ধকারের মধ্যেই পথ চলছেন বাসিন্দারা। অবশ্য বাতিগুলো সচল করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। হাটবাজারের মোড়ে মোড়ে ঠাই দাঁড়িয়ে সোলার প্যানেলের খুঁটি, কিন্তু একটিতেও নেই বাতি। 2019-20 অর্থ বছরে নীলফামারী জেলার 6টি উপজেলার সবকটি ইউনিয়নের গ্রামের প্রধান সড়ক, হাটবাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে রাত্রিকালীন চলাচলের সুবিধার জন্য স্থাপন করা হয় সোলার স্ট্রিট লাইট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিঠা অর্থায়নের এই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে 50টি করে সোলার স্ট্রিট লাইট লাগানো হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে 6 মাসের মধ্যে নষ্ট হয়, আবারও কয়েকটি খুঁটি চুরিও হয়। খুঁটি থাকলেও বাতি না থাকায় অন্ধকারের মধ্যেই চলতে হয় পথ। এখানে একটা সৌর বিদ্যুৎ ছিল, সরকার থেকে দিয়েছিল, কিছুদিন চলছে। 6 মাসের মধ্যে প্রতিটা প্রায় লাইটগুলো অকেজ হয়ে গেছে। এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিলে বলে যে এটা আর হইবে না, এইরকম সেরকম একটা অজুহাত দেখায়। সোলার প্যানেলগুলো পুনরায় সংস্কার করে চালু করার ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে এই দাবি জানাচ্ছি। স্ট্রিট সোলার বাতিগুলো সচল করার উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। যাচাই করে দেখছি যে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে কিভাবে রিকভার করা যায়, কিভাবে যে বাতির সুবিধা রাতের বেলা মানুষজনের চলাচলের জন্য। স্থানীয় সরকার বিভাগের তথ্য মতে জেলার 60টি ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। জনপ্রতিনিধি শূন্য হয়ে পড়েছে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদ। বিস্ফোরক মামলায় কারাগারে যাওয়ার পর জামিনে আছেন চেয়ারম্যান। সরকারি চাল বিক্রির অপরাধে কারাভোগ করছেন ইউপি সদস্যরা। তাদের মধ্যে 3 নারী সদস্য জামিন পেলেও কার্যালয়ে আসেন না। এমন পরিস্থিতিতে পরিষদের কাজে নেমেছে স্থবিরতা। প্রশাসক নিয়োগ হলেও নিয়মিত না আসার অভিযোগ স্থানীয়দের। চলতি বছরের 26 মে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের 11 জন সদস্যকে সরকারি চাল বিক্রির দায়ে আটক করে স্থানীয়রা। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলে আদালতে পাঠানো হয়। বিচারক 3 নারী সদস্যকে জামিন ও 8 পুরুষ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর কাজে যোগ দেননি জামিন পাওয়া 3 সদস্য। এর আগে 8 মে বিস্ফোরক মামলায় কারাগারে যেতে হয় একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। সম্প্রতি তিনি জামিন পেলে তিনিও কাজে যোগ দেননি। চেয়ারম্যান সহ সব সদস্য অনুপস্থিত থাকায় সরকারি কাজেও এসেছে স্থবিরতা। তালাবদ্ধ বেশিরভাগ কক্ষ। সেবা নিতে এসে বিপাকে পড়ছেন নাগরিকরা। প্রশাসক নিয়োগ হলেও নিয়মিত না আসার অভিযোগ স্থানীয়দের। আমি আসছিলাম আমার বাচ্চার জন্ম সনদ কার্ড ওঠানোর জন্য। ইউনিয়ন পরিষদের সেবার কাজে আমরা আসতেছি, এখানে তো সেবা পাচ্ছি না, কোনো লোকজন তো পাওয়া যাচ্ছে না। পরিষদে আছি, যে কাগজপত্র যেগুলো নিব সেটার সেবা পাচ্ছি না। আমাদের ইউনিয়ন অনেক দিন ধরে বিপর্যয়ে পড়ে আছে। যারাই আসুক না কেন যেন কোনো দুর্নীতি বা অনিয়মের মধ্যে কোনো কাজ না হয় এবং সুন্দরভাবে যেন সাধারণ জনগণ আমরা কাজের সেবা ভালোভাবেই পাই। তবে নিয়োগ করা প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে দ্রুত সব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। 29 মে 2025 তারিখে আমরা একজন প্রশাসককে নিয়োগ দিয়েছি। আশা করছি ইউনিয়ন পরিষদ থেকে মানুষ সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে ভোগান্তিগুলো হচ্ছিল এটি আস্তে আস্তে কেটে যাবে এবং মানুষ তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি তারা পেয়ে যাবেন। 23.73 বর্গ কিলোমিটার আয়তনের ঝলই শালশিরি ইউনিয়নে বাসিন্দার সংখ্যা 26,000-এর বেশি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বিভাগীয় সময় আরও থাকছে। নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগেই রংপুরের বাজারে হাড়ি ভাঙা আম প্রতিমণ বিক্রি হচ্ছে 2000 টাকা পর্যন্ত। ভালো লাভের আশা আড়তদারদের। উন্নত শিক্ষা ব্যবস্থা, আবাসন, পরিবহন, নিরাপত্তা সহ 25 দফা দাবিতে রংপুরের কারমাইকেল কলেজের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সকালে কলেজের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষকে এসব সংকট সমাধানের দাবি জানিয়ে আসলেও বাস্তবায়ন হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষা উপদেষ্টা কলেজে এসে দাবি বাস্তবায়নের আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
লালমনিরহাটের সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা হোসনাবাদ সীমান্ত এলাকা দিয়ে 7 জনকে পুশিন করা হয়। পরে স্থানীয়রা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। আটককৃতদের মধ্যে 2 জন পুরুষ, 2 নারী ও 3 শিশু রয়েছে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। সংস্কারের অভাবে বেহাল দশা রংপুর মহানগরের জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত 3 কিলোমিটার সড়কের। সৃষ্টি হচ্ছে ছোট বড় অসংখ্য গর্ত। প্রায় দুর্ঘটনায় যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি বিকল হয় যানবাহনের যন্ত্রাংশ। তবে সংস্কারের বিষয়ে অপ্রতুল বরাদ্দের অজুহাত সিটি কর্তৃপক্ষের। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হুমিলের রিপোর্ট। প্রশস্ত সড়কে বেশিরভাগ জায়গায় খানাখন্দ, কোথাও উঠে গেছে কার্পেটিং, হেলে ধুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি রংপুর মহানগরের জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত 3 কিলোমিটার সড়কের। এর মধ্যে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। শুষ্ক মৌসুমে ধুলা ও বর্ষায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। পাশাপাশি প্রায়ই ঘটে দুর্ঘটনা, মানুষ আহত হওয়ার সঙ্গে বিকল হয় যানবাহনের যন্ত্রাংশ। এ নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। এই রাস্তা বহুদিন থেকে এরকম, প্রতিনিয়ত বহু মানুষের বিপদে পড়ে। একদিন পর পর বেয়ারিং ভাঙে, ঝালাই ভাঙে, এটা ভাঙে, রাস্তার গাড়ি উল্টিয়ে যায়। মেয়রের দায়িত্বে যারা আসছে তারা হয়তোবা শুধু দাপ্তরিক কাজেই ব্যস্ত আছে। আসলে জনগণের স্বার্থে যে সমস্ত কাজ করা, সে সমস্ত কাজগুলো আমার কাছে মনে হচ্ছে না যে তারা সঠিকভাবে করতে পারতেছে। তবে সংস্কারের বিষয়ে অপ্রতুল বরাদ্দের অজুহাত সিটি কর্তৃপক্ষের। অতি সম্প্রতি ছোট হলেও আমরা একটি বিশেষ বরাদ্দ পেয়েছি এবং একটি বরাদ্দ পেয়েছি, তো সেটি দিয়ে যদিও আমাদের খুবই অপ্রতুল, কিন্তু আমরা প্রায়োরিটি বেসিসে কিন্তু কাজ করছি। রংপুর মহানগরের জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত সড়কটিতে প্রতিদিন অন্তত 20,000 মানুষ যাতায়াত করেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। তীব্র গরমে নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগেই বাজারে এসেছে জিআই পণ্য রংপুরের ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা আম। আকারভেদে প্রতিমন আম বিক্রি হচ্ছে 1200 থেকে 2000 টাকা পর্যন্ত। আমের ভালো ফলনে লাভের আশা করছেন বিক্রেতারা। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। দিন দিন বেড়েই চলেছে জিআই ট্যাগ পাওয়া হাড়ি ভাঙা আমের কদর। জুনের প্রচণ্ড গরমে আগেভাগে গাছে পেকে গেছে হাড়ি ভাঙা। ফলে নির্ধারিত সময় 20 জুনের আগেই 13 তারিখ থেকে বাজারে মিলছে জনপ্রিয় জাতের এই আম। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাট, যা হাড়িভাঙা আমের রাজধানী বলেই খ্যাত। এ বাজারে দিনভর ব্যস্ত সময় পার করেন আম চাষি ও পাইকাররা। টেস্টটা অন্যরকম মিষ্টি। এখান থেকে আমি কিছু কুরিয়ার করেও পাঠাচ্ছি ডিফারেন্ট জায়গায় আমার আত্মীয়স্বজনদের। রিজনেবল প্রাইস, এখন তো ভরা মৌসুম, একটু কম থাকবে, আস্তে আস্তে দাম বাড়বে। মন বেচতেছি 2400, 2200, 2000, 1800, মানে আমের কোয়ালিটি দেখি। হাড়িভাঙা আম নিয়ে গবেষণা ও রপ্তানিতে উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। এটা নিয়ে গবেষণা চলছে যে হাড়িভাঙা আমটাকে আরও কতভাবে সুস্বাদু করা যায় এবং বিশ্বের বাজারে, বাংলাদেশের বর্ডার ছাড়িয়ে বিশ্বের বাজারে এটাকে জনপ্রিয় করা যায়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি আমের মৌসুমে প্রায় 200 কোটি টাকার হাড়িভাঙা আম বিক্রির সম্ভাবনা রয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সম্ভাবনা থাকলেও পিছিয়ে উত্তরের পর্যটন খাত। রাজবাড়ী প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে গড়ে উঠতে পারে সমৃদ্ধ শিল্প, পরিকল্পনার অভাবকে দুষছেন সচেতন নাগরিকরা। বর্ষার শুরুতেই ভাঙন আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। কুড়িগ্রামে 2 মাসে ভিটেমাটি হারা 300 পরিবার। হুমকিতে সরকারি বেসরকারি স্থাপনা সহ ফসলি জমি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সমাজ।